গল্পের দেশে তোমাকে আবারও স্বাগত। আজকে পাঠ করব রতন ভট্টাচার্যের লেখা গল্প কেবলই যাতনাময়। গল্প পাঠে আমি দীপালি। এই চমৎকার ছবির মতো জায়গাটায় আমরা শেষ অপরাহ্নে নেমেছি। যেদিকে তাকাই চোখ ফেরাতে পারি না। উঁচু নিচু জমি, দূরের পাহাড়, শালবন, অচেনা নীল আকাশ আমার ভেতরটাকে ক্রমাগত ওলটপালট করে দিচ্ছে। আমি বাইরের উঁচু রকটায় দাঁড়িয়ে আছি। রকের নিচে এ বাড়ির প্রশস্ত লন। বাঁ দিকে পাঁচিল ঘেঁষে টালির আউট হাউস। সেখানে বাড়ির কেয়ারটেকার আর তার মা থাকে। ঠিক সামনে গেটের দুপাশে 3টে করে 6টা ইউক্যালিপটাস গাছ। তার ফাঁক দিয়ে ক্রমশ উঁচু হয়ে যাওয়া দিগন্ত দেখা যায়। গেটের বাইরে রাস্তা। রাস্তাটা এখানে প্রায় কচ্ছপের পিঠের সবচেয়ে উঁচু শিরাটার মতন। ডান দিক থেকে উঠতে উঠতে এসে ওঠার শেষ এখানে। তারপর মাইল খানেক ধরে সিধে নেমে গেছে। রাস্তার ধারে রেল লাইন, কিন্তু লাইন দেখা যাচ্ছে না। এখানে এসে হঠাৎ কিরকম খাদের মধ্যে ঢুকে গেছে। একটু আগে একটা মালগাড়ি গেল। আমি শুধু তার চলমান ছাদ দেখতে পেলুম। আসবার সময় দেখেছি খাদের মধ্যে মাত্র এইখানটুকু। এরপর একটু বাদে লাইন ক্রমাগত ওপর দিকে উঠতে উঠতে প্রায় আকাশে গিয়ে ঠেকেছে। ঘন্টা দেড়েক আগে ভাঙা অপরাহ্নে এই লাইন দিয়েই আমরা এখানে এসে নেমেছিলাম। আমি এসেই প্রাণ ভরে চান করেছি। সকাল 6টায় ট্রেনে উঠেছিলুম। এখানে এসে যখন নামলুম তখন 3:30। প্রায় 9 ঘন্টার মতো। অসম্ভব ভিড় ছিল ট্রেনে। কোনো রকমে দুজনে দুটো বসবার জায়গা পেয়েছিলুম। পাশাপাশি নয়, তাই সমস্ত রাস্তা প্রায় বোকার মতো গাদাগাদি ভিড়ের মধ্যে চুপ করে বসে থাকতে হয়েছিল। আমি দেখেছি ট্রেনে চুপচাপ বসে থাকলে কিরকম ক্লান্ত লাগে। তার উপর যদি ভিড় থাকে, ক্লান্তির তাহলে সীমা থাকে না। এখন অবশ্য চান টান করে বেশ ঝরঝরে লাগছে। আমার বেরোবার পর রঞ্জিত ঢুকেছে। বাথরুম থেকে তার জল ঢালার শব্দ পাচ্ছি। সঙ্গে হেরে গলায় বেসুরো রবীন্দ্রসঙ্গীত, তার প্রিয় গান। যদি আরো কারিয়ে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও। গলায় আবেগ খুব রঞ্জিতের, কিন্তু সুরের অভাবে সব কিরকম হাস্যকর হয়ে যায়। দু মুহূর্তের জন্যে ছোঁয়াচ রোগের মতো আমার গলাতেও গানটা উঠে এলো। দু মুহূর্ত গুনগুন করে গাইলাম। তারপর প্রকৃতি এবং সঙ্গীত থেকে কি করে যেন পিছলে আমার মনটা সমাজ সংসারের দিকে চলে গেল। সেখানেও রবীন্দ্রসঙ্গীত। সমাজ সংস্কার মিছে সব, মিছে জীবনের কলরব, দুজনে মুখোমুখি। গাইতে গাইতে হাসি পেয়ে গেল আমার। এখানে এই ছবির মতো জায়গাটায় আমার পরিচিত সমাজ নেই। বস্তুত
সেই পরিচিত সমাজ থেকে দিন তিনেকের জন্যে আমরা পালিয়ে এসেছি। তবু প্রকৃতি এবং সঙ্গীত ছাপিয়ে সে আমার মনের মধ্যে উঠে এলো। মনের মধ্যে উঠে এলো ঘাতকের মতো। মাকে মনে পড়লো, ভাই এবং বোনকে। ভাই বিকাশ এমএ পাশ করে বসে আছে। আমার বোনের নাম চামেলি, সে এবার বিএ পার্ট 2 দেবে। আমার বাবা নেই। বছর 5 আগে আমি যেবার বিয়ে দিলুম সেবার মারা গেলেন। বাবার চাকরিটা আমি পেয়েছি। বাবা মরে গিয়ে তার সংসারের যাতায় আমাকে জুড়ে দিয়ে গেছেন। বিকাশটার একটা চাকরি না হওয়া পর্যন্ত এগুলো আমার স্থায়ী সমস্যা। তাছাড়া একে ঠিক সামাজিক সমস্যা বলা যায় না। এ সমস্যা একান্তই আমার ব্যক্তিগত। আমার সামাজিক সমস্যাটা দেখা দিয়েছে রঞ্জিতকে নিয়ে। তার সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক নেই। যা আছে তা হলো ভালোবাসার সম্পর্ক। অস্বীকার করব না, এই সম্পর্কটুকু সম্বল করে তার সঙ্গে আমার সর্বক্ষণ একটা মৃদু পাপবোধের কামড় চলেছে আমার মধ্যে। সমস্ত রাস্তা গাড়িতে বসে আমি এই চলে আসাটাকে নানা মানুষের দৃষ্টিতে দেখার চেষ্টা করেছি। কখনো আমার মা ভাই বোন, কখনো আত্মীয় স্বজন, কখনো বন্ধু বান্ধব। দেখে ক্লান্ত হয়ে পড়েছি, কোনো কুল পাইনি। বুকের মধ্যে ক্লেদ জমেছে। বুক উজাড় করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললুম আমি। তারপর নিজেকে প্রবোধ দিলুম এই বলে যে কাজটা করে ফেলে ভাবনা চিন্তার কোনো মানে হয় না। এখন অকারণ চিন্তা ভাবনা আমাকে কোথাও নিয়ে যাবে না। যতই ভাবি না কেন, যে অকুলে এসে পড়েছি সেখানেই থাকবো। জোর করে মনটাকে প্রকৃতিতে ফিরিয়ে আনবার চেষ্টা করলুম। রঞ্জিতের গানটাই এবার আরো জোরে গেয়ে উঠলুম, গলা ছেড়ে। আমি তোমারি বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস। গাইতে গাইতে আমার ভিজে চুলে বিলি কাটলুম, যাকে বলে আঙুল আছড়া। তাই চুলটা শুকানো দরকার। শুকিয়ে আসবেও, খুব টান এখানে। তার ওপর আছে চৈত্রের প্রবল পাগল করা হাওয়া। কাল শ্যাম্পু করে এসেছিলুম। আমি বুঝতে পারলুম একটু পরে আমার খোলা চুল হাওয়ার ঝাপটা খেয়ে আমাকে পাগল করে দেবে। চুল সামলাতে হিমশিম খেয়ে যাব। চুল পুরোপুরি শুকিয়ে গেলে তখনও যদি এরকম হাওয়া থাকে এবং আর যদি এই উঁচু বারান্দাটাতেই থাকি তাহলে কি হবে। এইসব এলেবেলে ভাবনার দুর্গের মধ্যে নিজেকে বন্দি করে আমি ক্রমাগত আত্মরক্ষার চেষ্টা চালিয়ে যেতে থাকলুম। বেশিক্ষণ লড়াই করতে হলো না। রঞ্জিত বেরিয়ে এলো। ধবধবে সাদা রঙের পাজামা পাঞ্জাবি পরেছে সে। ভীষণ পবিত্র দেখাচ্ছিল। শুকনো তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো কবিতা আবৃত্তি করতে করতে। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া। এই যে আমার শ্রীমতী, মাই শ্রীমতী,
হাউ ডু ইউ ফিল? আমার নিদারুণ লাগছে, জাস্ট পাগল হতে বাকি। এক মুহূর্ত থামলো সে, থেমে ভুরু কুঁচকে বলল, তোমাকে চা দেয়নি? বলে গেলুম যে দিতে। ব্যস্ত হও কেন, দেবে। না, ব্যস্ত হব না? কি যে বলো! জীবনে এই প্রথম একটু ব্যস্ত হবার সুযোগ পেয়েছি, সেই সুযোগ হেলায় হারাবো? আরে, তুমি কি তখন থেকে দাঁড়িয়ে আছো? বারান্দার অন্য প্রান্তে চারখানা সুদৃশ্য বেতের চেয়ার লাইন দিয়ে পাতা ছিল। রঞ্জিত এগিয়ে গিয়ে তার দুখানা টেনে নিয়ে এলো, হাতের তোয়ালে দিয়ে চেয়ারের ধুলো ঝাড়তে ঝাড়তে বলল, তোমরা মেয়েরা ভারী স্ট্রেঞ্জ পিপল। দেখছো চেয়ারগুলো রয়েছে ওদিকে, টেনে এনে বসবে তা না, তখন থেকে বোকার মতো দাঁড়িয়ে আছো। বসো বসো। বসছি। না, এক্ষুনি বসবে। বলে ডাকাতের মতো দুহাতে আমাকে প্রায় জাপটে ধরে চেয়ারে এনে বসিয়ে দিল। হাসতে হাসতে বলল, আমি যখনই বাইরে আসি একটু আদিম হয়ে যাই। দুর্দান্ত। কি ইচ্ছে হচ্ছে জানো? তোমাকে দুহাতে বুকে চেপে গুড়িয়ে দিই। আমার হাসি পেয়ে গেল, হাসলুম না, কিন্তু মুখটা যে হাসি হাসি হয়ে থাকলো তা বুঝতে পারলুম। বললুম, খবরদার, কোন রকম দস্যুপনা চলবে না। বর্বর পুরুষকে আমি ঘেন্না করি। তুমি আমাকে ঘেন্না করো? দাঁড়াও এক সেকেন্ড, দেখাচ্ছি মজা। বলে বর্বরের মতোই হ্যাঁচকা টানে আমাকে চেয়ার থেকে তুলে দাঁড় করিয়ে দিল সে। হিড় হিড় করে টেনে ঘরে ঢুকিয়ে জড়িয়ে ধরে চুমু খেলো একটা। ছেড়ে দিয়ে হো হো করে হেসে উঠে বলল, এখন টানা 3 দিন অবিরাম এই চলবে, তোমার ঘেন্না টেন্না উবে যাবে। আমি খুব রাগের গলা করে বললুম, পশু, ছাগল, আনম্যারেড? আনম্যারেড? আবার হেসে উঠল রঞ্জিত। আনম্যারেড? সে তো তুমিও। কি অদ্ভুত গালাগালি রে বাবা! আনম্যারেড! অনেকক্ষণ হাসলো সে। আমি আগে বেরিয়ে এসে চেয়ারে বসলুম। একটু বাদে চুল টুল আঁচড়ে আফটার শেভ লোশনের গন্ধ ছড়িয়ে সে পাশে এসে বসলো। আমার দিকে তাকিয়ে হেসে বলল, কি ছেলে মানুষই করলাম নাকি? তারপর নিজেই উত্তর দিল, এখন এই 3 দিন একটু আধটু ছেলে মানুষই হবে, প্রিপেয়ার থেকো। কিছু একটা হয়তো আমি বলতুম, কিন্তু তার আগেই চোখে পড়ল ট্রে হাতে চৌকিদারের বউ আমাদের দিকে আসছে। চা, অমলেট আর টোস্ট। ট্রে নামিয়ে রেখে ঘর থেকে নিচু টেবিল এনে তার উপর সাজিয়ে দিল সব। জিজ্ঞেস করলো, রাত্রিরে কি রান্না হবে? রঞ্জিত বলল, তোর ছেলে কোথায়, পবন? সে নাই, বাজারে গেছে, ফিরবে এক্ষুনি। উঠে গিয়ে ঘর থেকে পার্স এনে একটা 100 টাকার নোট বার করে দিয়ে রঞ্জিত বলল, হাটে কে যাবে, তুই না পবন? আমি নাই যাব, উই যাবে। তাহলে ওকে বলবি মুরগি আনতে আর 1 বোতল মহুয়া। বিলাইতি খাবি না? দাদা বাবুর সঙ্গে এসে তোরা তো বিলাইতি খাস। না, এবার 3 দিন শুধু মহুয়া খাবো। বউটা আমার দিকে তাকিয়ে হাসলো। কেন হাসলো কে জানে,
যে জন্যেই হাসুক তাতে আমার কিছু যায় আসে না। তবে আমার সম্পর্কে সে কি ভাবলো তা জানবার জন্যে আমি হঠাৎ খুব ব্যাকুলতা বোধ করলুম। গায়ে কাঁটা দিয়ে উঠল আমার। আমি জানি এ বাড়ির কেয়ারটেকার ছিল ওর স্বামী। বছর দুয়েক আগে সে মারা গেছে। এখন আছে ও আর ওর ছেলে, জোয়ান ছেলে, রিক্সা চালায়। ওর রিক্সাতেই আমরা স্টেশন থেকে এলুম। স্টেশনে পাউরুটি আর ডিম কিনে নিতে ওর ছেলেই আমাদের পরামর্শ দিয়েছিল। বউটা যাকে দাদাবাবু বলল তার নাম অরিন্দম। রঞ্জিতের সঙ্গে একই ব্যাংকে চাকরি করে। আমি চিনি, আমার সঙ্গে পরিচয় আছে। অরিন্দম আমাদের আসবার কথা লোক মারফত জানিয়ে দিয়েছিল। শুনে শুনে এই বাড়ি এবং জায়গাটাকে আমি একরকম করে জানতুম। এখন নিজের চোখে দেখে আর একরকম করে জানছি। তবে জায়গা এবং বাড়ি সবটাই যে ভারী সুন্দর সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। একটু বাদে চাঁদ উঠল বলা ভুল। নিষ্প্রভ চাঁদ আকাশে ছিল। আজ হয় ত্রয়োদশী নয় চতুর্দশী। পরশু মায়ের একাদশী গেছে, আজ ত্রয়োদশী হবে। চাঁদ নিষ্প্রভ জ্যোতিহীন হয়ে আকাশে ছিল। অন্ধকার নামতে এখন হঠাৎ প্রভাময় হয়ে আলো ছড়িয়ে দিল দিকবিদিকে। 6টা ইউক্যালিপটাস গাছের বিশাল ছায়া পড়েছে লনে। আমাদের পায়ের কাছে চাঁদের আলো লুটোপুটি খাচ্ছে ছেড়ে রাখা রঙিন সারিসজ্জার মতো। অবারিত দিগন্ত চাঁদের আলো ও কুয়াশায় মাখামাখি হয়ে আছে। হাওয়া বন্ধ হয়নি। চাঁদের আলোয় আরো মাতাল হয়ে উঠেছে। আমার শুকিয়ে যাওয়া চুলের গোড়ায় আমি একটা গার্ডার দিয়েছি। তাতে অবশ্য বাগ মানেনি সে। এখন বুকের ওপর এনে হাত দিয়ে চেপে ধরে বসে আছি। তাতে কি, সামনের চুল ক্রমাগত চোখে মুখে কপালে এসে পড়ছিল। চাঁদের আলোর সম্মোহন থেকে প্রথম জেগে উঠলাম আমি। সম্মোহিতভাবে রঞ্জিত বোধহয় অরিন্দমের এই বাড়ি সম্পর্কে কিছু বলছিল। কতবার এসেছে এখানে, কি ভয়ানক এনজয় করেছে এই সব। বাধা দিয়ে আমি জিজ্ঞেস করলুম, কেয়ারটেকারের এই বউটার নাম কি গো? কৌশল্যা। যাবার আগে আমার দিকে তাকিয়ে যখন হাসলো আমার ভীষণ লজ্জা করছিল। অবাক হয়ে রঞ্জিত বলল, লজ্জা কেন? দেখো, মেয়েরা ঠিক ধরতে পারে। ও কিন্তু একবারও জিজ্ঞেস করেনি আমি তোমার কে। জিজ্ঞেস করবে কেন? ও ধরে নিয়েছে তুমি আমার বউ। না না, তা মোটেই নেয়নি। তাহলে তোমার সঙ্গে অত ভাব ঠিক বলতো। কবে বিয়ে করি রে? আমায় নেমন্তন্ন করিস নাই কেন? ও ঠিক ভেবেছে আমি একটা মেয়ে ছেলে। চোখ বড় বড় করে রঞ্জিত বলল, আমিও তো এতদিন তাই জানি যে তুমি মেয়ে ছেলে। এই ব্যাপারে তোমার নিজেরই সন্দেহ আছে নাকি? যা, মেয়ে ছেলে মানে যাদের টাকা দিয়ে পাওয়া যায়। টাকা দিলে সবাইকেই পাওয়া যায়। আমি বুঝতে পেরেছি তুমি বাজারের মেয়ে ছেলের কথা বলতে চেয়েছো। তোমার কি মাথা খারাপ আছে? ঝি চাকর কি ভাবলো তা নিয়ে মাথা ঘামাবে তুমি? তুমি বিশ্বাস করবে না, ও যখন আমার দিকে তাকিয়ে হাসলো তখন আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল।
ছাড়ো, খুব বিরক্ত গলায় রঞ্জিত বলল। এখানে তুমি আজীবন থাকবে না? 3 দিনের জন্য এসেছো। এই 3 দিন কে কোথায় কি ভাবলো তা নিয়ে মাথা ঘামিও না তো। আমি আর মুখে কিছু বললুম না। মনে মনে ভাবলুম, মাথা কি আমি ইচ্ছে করে ঘামাই? এমন সুন্দর চাঁদের আলোয় কার মাথা ঘামাতে ভালো লাগে? কিন্তু আমার ভেতরে কেউ ঘাপটি মেরে আছে, যার কাজই হলো মাথা ঘামানো। সে আমার সংস্কারও হতে পারে, অবচেতনও হতে পারে। আমার ইচ্ছে না থাকলেও সে ঘাড় ধরে মাথা ঘামিয়ে নেয়। মুহূর্ত চুপ করে থেকে প্রসঙ্গ পাল্টে ফেলে বললুম, তোমাকে আমার একটা কথা বলার আছে। রঞ্জিত আমার দিকে ঘুরে বসলো। আমি বাঁ হাতে চুল ধরেছিলুম, ডান হাতটা ছিল কোলের ওপর। সেই ডান হাতখানা হাতে তুলে নিয়ে তাতে অল্প চাপ দিয়ে রঞ্জিত বলল, আবার কি কথা? আমি না আসবার আগে মাকে সত্যি কথাটা বলতে পারিনি। কিসের? এই তোমার সঙ্গে এখানে আসার ব্যাপারটা। বলনি? না, কাল সারাদিন অফিসে বসে মনে মনে রিহার্সাল দিলুম, কতবার আওড়ালুম, মা আমি রঞ্জিতের সঙ্গে বেড়াতে যাচ্ছি, সোমবার অফিস করে বাড়ি ফিরবো। কোনো কারণে সোমবার ফিরতে না পারলে মঙ্গলবার ফিরবো, চিন্তা করো না। কিন্তু বাড়ি ফিরে চামেলির সামনে, বিকাশের সামনে কিছুতেই মুখ ফুটে বলে উঠতে পারলুম না। মর্মাহত দৃষ্টিতে তাকিয়ে রঞ্জিত বলল, পারলে না? না গো। 1 সপ্তাহ ধরে অত করে শেখালুম, তবু বলতে পারলে না? বলছি তো পারলুম না। তাহলে আর এই আসার কি দরকার ছিল? ঝাঁঝ ফুটে উঠল রঞ্জিতের গলায়। আমরা একটা ব্রেক থ্রু চাইছিলাম বলেই না এখানকার প্রোগ্রাম? দম্ভের সঙ্গে সকলকে বলে কয়ে যাব এই জন্যে না? ভেবেছিলুম তো, কিন্তু না পারলে কি করব বলো? কেন পারবে না? রাগ করে চেয়ার ছেড়ে উঠে বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে আমার সামনে এসে দাঁড়ালো রঞ্জিত। আচ্ছা, ঠিক আছে, তোমার জায়গায় একটা ছেলেকে দাঁড় করাও। ধরো তার বাবা মারা গেছে 5 বছর আগে, একেবারে হঠাৎ। সে বিএ পাস ছিল, তাই বাবার অফিসেই চাকরি পেয়েছিল। 5 বছর ধরে একটানা সংসারের দায়িত্ব বহন করে আসছে সে। বোনকে পড়াচ্ছে, ভাইকে পড়িয়েছে, মায়ের যত্ন নিয়েছে। তার একদিন শখ হলো, যে মেয়েটিকে সে ভালোবাসে তাকে নিয়ে বাইরে কোথাও যাবে। তোমার কি মনে হয় সেও তোমার মতো বাড়িতে বলতে পারতো না? মা এবং ভাই বোনের সামনে কথাটা উচ্চারণ করতে লজ্জায় মরে যেত? আমি না হেসে পারলুম না। মুখের ওপর থেকে 2 হাতে চুল সরাতে সরাতে বললুম, একজন ছেলে তো আমার সামনেই দাঁড়িয়ে আছে, সে কি পেরেছে বলতে আমাকে নিয়ে এখানে আসার কথা? পারিনি? পেরেছি। সকলের মুখের ওপর তুড়ি মেরে বলে এসেছি। এমন জোরের সঙ্গে রঞ্জিত বলল যে আমি খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লুম। বললুম, দেখো, গাড়িতে বসে ব্যাপারটা নিয়ে আমি সর্বক্ষণ ভেবেছি। গাড়িতেই তোমাকে বলার ইচ্ছে ছিল, তুমি পাশে ছিলে না বলে বলা হয়নি।
কথা বলতে আমার খুব ক্লান্তি লাগছিল। বিতর্ক আমার একদম ভালো লাগে না। তবু বললুম, ছেলেদের কথা আলাদা। তাদের জীবন ফুরফুর করে বয়ে যাওয়া বসন্তের হাওয়ার মতন। আমি যদিও আমাদের সংসারে একটি ছেলের ভূমিকায় পালন করছি, কিন্তু দুঃখের বিষয় ছেলেটির স্বাধীনতাগুলো আমি পাইনি। স্বাধীনতা পাওয়া যায় না, অর্জন করতে হয়। এইসব বস্তা পচা কথা বলে কি লাভ? যা নেই তা কিভাবে অর্জন করা যায়? নেই? না, রাবিশ। কে বললে তোমায় নেই? কে আবার বলবে? আমি মেয়ে, আমি জানবো না? আমার মুখের ওপর ঝুঁকে পড়ে খুব আক্রোশের সঙ্গে রঞ্জিত বলল, না, জানো না। আছে। ভয়ে এবং লজ্জায় চোখ বুজে থাকো, তাই দেখতে পাও না। হাতে তুলে দিলেও হাতের মুঠো আলগা করে ফেলে দাও। আমি কথা বললুম না। তর্ক করতে আমার ভালো লাগছিল না। আমার ভেতর থেকে কেউ যেন বলছিল, তর্ক করে এখানকার সুখটা মাটি করে দিও না। সবাইকে বলে আসি অথবা না বলে, এই যে রঞ্জিতের সঙ্গে স্বাভাবিক জীবন যাপনের বাইরে শালবন ঘেরা অচেনা আকাশের নিচে পাহাড়ি জায়গাটায় চলে এসেছি, এর একটা গভীর ব্যাপক উত্তেজনার দিক আছে। মিথ্যে বলবো না, দিন তিনেক ধরে সেই উত্তেজনায় প্রায় টান টান হয়ে আছি। এখন তো একেবারে তুঙ্গে। হয়তো ব্যাপারটা অবৈধ বলেই এত উত্তেজনা। রঞ্জিত আমার স্বামী হলে কি এই উত্তেজনা থাকতো না? সে আমার প্রেমিক, তাকে আমি ভালোবাসি। যদিও স্বামী এবং প্রেমিক একই লোক, তবু দুজনের মধ্যে বিস্তর ফারাক। আমাদের ভালোবাসার বয়স 5। আমার বাবার মৃত্যুর সমসাময়িক। বিয়েও নিশ্চয় একদিন হবে আমাদের। আমার ভাই বিকাশের একটা চাকরি, ব্যাস। সংসারের দায় থেকে মুক্ত হলেই বিয়ে হয়ে যাবে। ঘটনাটা বাড়িতে গোপনও নেই, সবাই জানে। তবু কি আশ্চর্য, রঞ্জিতের সঙ্গে এখানে আসার কথাটা কিছুতেই মুখ ফুটে বলে উঠতে পারলুম না। সারা দিন মনে মনে রিহার্সাল দিয়েও পারলুম না। দেখা যাচ্ছে ভালোবাসা টালোবাসা মূল্যহীন। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি আমার জীবনে এখন অবৈধ এবং অবাঞ্ছনীয়। আলো জ্বালিয়ে লোকজন নিমন্তন্ন করে এনে কিছু দুর্বোধ্য সংস্কৃত কবিতা আবৃত্তি করলেই এই অবৈধ পুরুষ আমার স্বামী। তখন দুরাত কেন, এখানে এসে ওর সঙ্গে গোটা জীবন কাটিয়ে গেলেও পৃথিবীর গায়ে কোনো আঁচড় লাগবে না। ঝমঝম শব্দ করে খাদের মধ্যে দিয়ে একটা ট্রেন চলে গেল। ওটা মালগাড়ি না মেল ট্রেন বুঝতে পারলুম না। শুধু আবছা মতন একটা চলমান স্টিলের চাদর দেখা গেল। গাড়ির ছাদ। ছাদ সব গাড়িরই একরকম। আসবার আগে অনেক দূর থেকে শব্দ শোনা যাচ্ছিল। এখন সামনে দিয়ে চলে যাবার পরেও অনেকক্ষণ ধরে হতে লাগলো শব্দটা। আমি ঠিক করে ফেলেছিলুম, আর তর্ক করব না, কথা বলবো না। শুধু ডুবে থাকবো চারপাশের জ্যোৎস্না ধোয়া দৃশ্যের মধ্যে। সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটি যদি আচমকা কোনো রকম বর্বরতা করতে আসে,
তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেব। আমার মনের বাসনা পূর্ণ হলো না। পুরুষটি কোনো রকম বর্বরতার ধারে কাছে গেল না। প্রথমে দুবার হাসি মুখে, এই কি হলো, হেরে গেলে নাকি, বলে আমাকে উস্কে দেবার চেষ্টা করলো। তারপর চোরের মতো মাথা ঘুরিয়ে চারিদিকটা একবার দেখে নিয়ে দুপা সামনে এসে দু হাতে আমার মুখখানা তুলে ধরে ঝপাং করে একটা চুমু খেয়ে ফেললো। সমস্ত ব্যাপারটা এমন আচমকা তড়িতে ঘটলো যে আমি ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবার সময়ই পেলুম না। রঞ্জিত বলছিল, ভারী মুশকিল। এই চুপ করে গেলে কেন? শোনো, আমি কিন্তু রেগে যাচ্ছি। এবার যদি আমি জড়িয়ে ধরি, কচ্ছপের মতো ধরবো। এই লোকালয়ের সমস্ত মানুষজন এলেও ছাড়াতে পারবে না বলে দিচ্ছি। আহা, ছাড়াতে পারবে না বলে দিচ্ছি, আহ্লাদ। আমার এখন কথা বলতে ভালো লাগছে না। কথা বলতে ভালো না লাগে গান করো। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, গাও। না, দেখো মহুয়া আসতে দেরি হচ্ছে। আমি ভীষণ আনরেস্টের মধ্যে আছি। আমাকে শান্ত রাখার জন্যে ক্রমাগত কিছু একটা করে যাও। গান করো, না হলে কথা বলো। তোমার সঙ্গে কি কথা বলবো? তোমার ধারণা বাইরে আমাদের জন্যে থরে থরে স্বাধীনতা সাজানো আছে। অভাব আমাদের মনে, আমরা সেগুলিকে গ্রহণ করতে পারি না। গড় গড় করে এতখানি বলে এক মুহূর্ত থামলো, থেমে বললুম, হ্যাঁ, কারো ধারণার সঙ্গে তর্ক চলে না। এটা আমার ধারণা নয়, এটা বাস্তব ঘটনা। আগের কথা জানি না, এখন সোসাইটি অনেক পারমিসিভ। স্বাধীনতার অভাব নেই। অভাব যা, তা সত্যিই আমাদের মনে। আমি বিদ্রূপের গলায় বলে উঠলুম, সমাজে মেয়েদের জন্য স্বাধীনতার পাহাড় জমে গেছে, তাই না? পাহাড় না বলতে চাও বলো না, টিলা বলো, কিন্তু জমেছে যে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি চটে গেলুম। চেয়ারে পিঠ দিয়ে এলিয়ে বসেছিলুম। ফেলে উঠে টান হয়ে বসে বললুম, মেয়েদের সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। শুনবে, আমি যদি সত্যি কথাটা বলতুম, তার কি ফল হতো? আমাকে আর আজ তোমার সঙ্গে এখানে আসতে হতো না। মা এমন কান্নাকাটি জুড়ে দিত যে কথাটা ভাবতে পর্যন্ত পারতুম না। মনে হতো ভয়ানক অসমীচীন একটা পাপ কাজ করতে চলেছি। তাই? আজ্ঞে হ্যাঁ, তাই। তোমারও নাম করিনি, তাতেও যদি গুজগুজ ফুসফুসটা শুনতে। অফিস থেকে ফিরে বাথরুমে ঢুকেছিলাম। বাথরুম থেকে বেরোতেই কানে এলো, রঞ্জিত দা, রঞ্জিত দা বলে চামেলি ফিস ফিস করে কি বলছে। ঘরে তিনজনই আছে, মা, চামেলি, বিকাশ। আমাকে দেখেই চুপ করে গেল, কিন্তু আমার বুঝতে অসুবিধে হলো না। অফিস থেকে ফিরে কথাটা বললে কি কাণ্ড হতো। একটা হাই তুলে তুড়ি মারতে মারতে রঞ্জিত বলল, তোমার সঙ্গে আমি মোটেই একমত নই। যা বললে তাতে বোঝা গেল ওটা চামেলি এবং মায়ের নিরাপত্তা হারানোর ভয়, অর্থনৈতিক নিরাপত্তা। তুমি পালিয়ে গিয়ে আমাকে বিয়ে করে টাকা পয়সা বন্ধ করে দিলে, তখন সত্যি ভয়ের কথা।
দূর, তুমি কিছু জানো না। তুমি কি মনে করো আমি না হয়ে চামেলি হলে মা স্টেশনে এসে গাড়িতে তুলে দিয়ে যেত তাকে, ধান দুব্ব হাতে নিয়ে অ্যাডভান্স আশীর্বাদ করে ফেলতো চামেলির প্রেমিককে? ফেলতো না। তুমি জানলে কি করে? আমি মেয়েদের মধ্যে বড় হয়েছি, কোন জিনিস কোন মেয়েকে কিভাবে রিয়াক্ট করে আমার চেয়ে তুমি বেশি জানো না। আরে বাবা, আমি তো আজারবাইজান থেকে আসিনি, আমিও তো এই সমাজেই বড় হয়েছি, তাতে কিছু যায় আসে না। সমাজে ছেলেরা সর্বদা আউটসাইডার, তারা যা খুশি করতে পারে। আমি চাই মেয়েরাও আউটসাইডার হয়ে যাক, যা খুশি তাই করুক। তোমাদের এই চাওয়াটা হলো পরের মেয়ে এবং পরের বউয়ের বেলায়। নিজের মেয়ে বোন কি নিজের বউয়ের বেলায় কোনো পুরুষ ওরকম চায় না। আমি চাই, তুমি তো একরকম আমার নিজের বউ, তবু আমি চাইলাম। আজ্ঞে না, বউ হলে আর চাইতে না, বউ নই বলেই চাইছো। প্রায় বাড়ি ফাটিয়ে হা হা শব্দে হেসে উঠল রঞ্জিত। বাইরের গেটের সামনে রিক্সা থামার শব্দ হলো। লোহার গেটের মধ্যে দিয়ে চাঁদের আলোয় দেখা যাচ্ছিল রিক্সাটাকে। বাজার নিয়ে গেট খুলে পবন ঢুকলো। তার হাতে আবছা মতন বাজারের ব্যাগ ও ঝুলন্ত মুরগি। হাসি থামিয়ে রঞ্জিত বলে উঠল, থাক, আর আমি বউ চাই না, আমার মহুয়া এসে গেছে। আমি হেসে ফেললুম। যারা মহুয়া এসে গেছে বলে খুশি হয়, শুনেছি তাদের বউও লাগে। তাই? আজ্ঞে হ্যাঁ মশাই, তাই। অন্যদের চেয়ে একটু বেশিই লাগে। পবন এসে গেল। তার হাতে মহুয়ার বোতল, জল, চানাচুর আর দুটো কাঁচের গ্লাস। সবকিছুই টেবিলে নামিয়ে রেখে সে জিজ্ঞেস করলো, রাইতে কি খাইবেন, ভাত না রুটি? তোর মাকে তো বলে দিলুম ভাত আর মাংস। মা বুঝতে পারলো না ভাত হবে কি রুটি, তাই আমাকে দিয়ে পুছ করছিল। রঞ্জিত বলল, ভাত হবে। শুনে কিন্তু পবন চলে গেল না। সিঁড়ির ধুলো বালি প্রথমে ফুঁ দিয়ে, পরে হাত দিয়ে ঝেড়ে জমিয়ে বসে পড়ল সিঁড়ির ওপর। আমার মাটা দিনকে দিন টেলা হয়ে যাইছে বাবু, বলে ভারী চমৎকার সবকটা দাঁত বার করে অত্যন্ত বিনয়ের সঙ্গে হাসল সে। রঞ্জিত ভুরু কুঁচকে বলল, বসলি যে বড়, মতলবখানা কি? সেই রকম বিগলিত হাসির সঙ্গে প্যান্টের পকেট থেকে একটা গেলাস বার করে রঞ্জিতের দিকে বাড়িয়ে দিয়ে বলল, তোদের পবনকে একটু প্রসাদ দিবি না? ওরে বেটা ছুঁচো, তোমার প্রসাদ লাগে? দে, গিলাসটা ভর্তি করে দে, সাঁঝবেলা কপালে ঠেকিয়ে খেলি। আবার কপালে ঠেকিয়ে খাবি? হা হা, বাবুর প্রসাদ কপালে ঠেকাতে হবে বই কি। গেলাস ভর্তি করে দিয়ে রঞ্জিত বলল, এখন তো খুব ভক্তি দেখাচ্ছিস, আমার কম হয়ে গেলে কি হবে? এনে দিব, পবন থাকতে ভাব নাকি? তুই এখন বেরোলে রাত 12টার আগে ফিরবি? আপনি দেখে নেন, আধ ঘন্টার মধ্যে ফিরে আসবো।
এক চুমুকে গেলাস শেষ করলো সে। করে চোখ পিটপিট করে বলল, বুকে বড় ব্যথা লাগলো বাবু। কত দিনের চিনা জানা, বিহা করলেন আর পবনকে একবার ডাকা করালেন না। নিজের গেলাসে মহুয়া ঢালছিল রঞ্জিত। মুখ তুলে অবাক হয়ে বলল, আমি আবার বিয়ে করলুম কবে? অপ্রস্তুত হয়ে পবন আমার দিকে তাকালো। রঞ্জিত বলল, হ্যাঁ, ওকেই করব। তুই ঠিক ধরেছিস, এখনো করিনি, করব। লোক বিয়ের আগে হানিমুনে যায়, আমাদেরটা বিয়ের আগেই হয়ে গেল। তোকে ডাকা করাবো, ভাবিসনি। বিয়ে হোক, ঠিক চিঠি দিয়ে ডাকা করব। যাবার আগে শেষবারের মতো অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে পবন চলে গেল। সেই অদ্ভুত দৃষ্টির কি অর্থ আমি ধরতে পারলুম না, কিন্তু রাগে আমার সর্বাঙ্গ জ্বালা করে উঠল। যতদূর সম্ভব গলা কঠিন করে আমি বললুম, এটা কি হলো? তুমি হঠাৎ একে বলতে গেলে কেন আমাদের বিয়ে হয়নি? আমার পক্ষে আর এক মুহূর্ত এখানে থাকা সম্ভব নয় বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালুম। রঞ্জিত অবাক হয়ে বলল, আমি যা সত্য তাই তো বলেছি, এতে আমার অপরাধ কি হলো? আননেসেসারি সত্যি বলার তোমার দরকার কি? ওই লোকটার চোখে আমি ঘেন্না দেখেছি। তোমার মাথা খারাপ হয়ে গেছে। ওইসব ঘেন্না টেন্না পবনদের নেই, যাদের আছে তারা কেউ এসে জিজ্ঞেস করলে আমি এমন দম করে সত্যি কথাটা বলতে পারতুম না। ধরো এখানকার হাই স্কুলের হেডমাস্টার এসে জিজ্ঞেস করলো, তাহলে কি আমি তাকে বলতুম বিয়ে হয়নি? কখনো বলতুম না। তোমরা মেয়েরা না অদ্ভুত, কুইরার সেন্টিমেন্ট তোমাদের। পবনকে তোমার লজ্জা, কিন্তু তুমি যে আমার সঙ্গে এখানে আসছো তা অরিন্দম জানে, এবং তোমার অফিসের বন্ধুরাও নিশ্চয়ই কেউ কেউ জানে। তার জন্য তোমার একটুও লজ্জা করেনি। এক গ্লাস মহুয়া পবনের মতোই ঢক ঢক করে গলায় ঢেলে দিয়ে হাতের পিঠ দিয়ে মুখ মুছে রঞ্জিত বলল, দুদিন বাদে আমাদের বিয়ে হবে। আমার সম্পর্কে তোমার একটা কথা জানা দরকার, আননেসেসারি আমি মিথ্যা বলতে পারি না। আমি খুব অপ্রস্তুত হয়ে গেলুম, প্রায় কান্না পেয়ে যাবার অবস্থা। ধপাস করে চেয়ারে বসে পড়ে বললুম, যখন স্টেশনে নামলুম তখন লোকটার কি সম্ভ্রমপূর্ণ দৃষ্টি ছিল, আর এখন যাবার সময় আমার দিকে যেন কিরকম করে তাকালো। 3 দিন এখানে থাকতে হবে, আমি আর ওর চোখের দিকে তাকাতে পারবো না। ওসব তোমাদের শিক্ষিত মনের বিকার, নিম্ন মধ্যবিত্তের সেন্টিমেন্ট। পবনদের ওসব বালাই নেই। ঢক ঢক করে দ্বিতীয় গেলাসটায় মহুয়া ঢেলে আমার দিকে বাড়িয়ে দিয়ে রঞ্জিত বলল, দয়া করে এমন আনন্দ ভ্রমণটাকে বিষিয়ে দিও না, এটা খাও, এক চুমুকে খেয়ে নাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। দূর, আমি ওসব মহুয়া টহুয়া খাবো না, যা উৎকট গন্ধ। নিচু হয়ে আলগোছে আমার ঠোঁটে একটা চুমু খেয়ে রঞ্জিত বলল, না, রাগ টাগ নয়, এই 3 দিন একদম রাগ করতে পারবে না তুমি। পবন জেনেছে
এখনো আমাদের বিয়ে হয়নি। সো হোয়াট? এখানকার হাই স্কুলের হেডমাস্টার যদি জানতো, তাতেই বা কি এসে যেত? একটু হাসো। তোমার জুঁই ফুলের মতো দাঁতগুলো দেখিয়ে আমার দিকে তাকিয়ে হাসো একবার। হাসো বলছি। না হাসলে কিন্তু আমি এক্ষুনি একটা এমন কাণ্ড করব। হাসতেই হলো। হাসলুম আমি। মনের মধ্যে মন খারাপের সেই ছায়াটা থেকেই গেল। মুখে হেসে বললুম, দেখো, আমি মহুয়া টহুয়া খাবো না। তার চেয়ে চলো চাঁদের আলোয় খানিকটা ঘুরে আসি। বাহ, লক্ষ্মী মেয়ে, তুমি হাসলে তোমাকে এমন অসাধারণ দেখায়। হ্যাঁ, যাবো বেড়াতে। এই তো সবে সন্ধে হলো, একটু বেশি রাত হোক, বেরুবো। মালটা চড়িয়ে নি। কি হলো? গেলাসটা নাও হাতে, খাও। প্রথমটা একটু গন্ধ লাগবে, তারপর দেখবে ফাইন। মহুয়ার তুলনা নেই। নিজের গেলাস ভর্তি করে এক চুমুকে সেটাও মেরে দিল রঞ্জিত। দিয়ে বলল, নেশাটা করে চাঁদের আলোয় নির্জন শালবনে ঘুরে বেড়াতে কি যে ভালো লাগে, যে না ঘুরেছে তাকে বোঝানো যাবে না। তুমি ঘুরেছো? কতবার? আমি, অরিন্দম, আরো সব কত ছেলে, কতবার যে এলুম এখানে। গেলাস হাতে নিয়ে প্রথমে গন্ধটা শুঁকলুম। উৎকট গন্ধ, গা ঘুলিয়ে উঠল গন্ধে। বললুম, খেলে বমি হবে না তো? রঞ্জিত বলল, আরে না না, খাও, কিচ্ছু হবে না। খাবো? তারপরে কিন্তু নেশা হলে আর বেরুতে পারবো না। মহাদেবের মতো আমি তোমায় কাঁধে নিয়ে ঘুরে বেড়াবো। আর চাঁদের আলোয় শালবনে দক্ষযজ্ঞ হয়ে যাবে। নাক টিপে এক চুমুকে মেরে দাও। দিলুম। সারা গায়ে ঝাঁকি দিয়ে উঠল। খেতে বিশ্রী, কসকস। রঞ্জিত গেলাসটা আবার ভর্তি করে দিল। দিয়ে বলল, আচ্ছা, এখন তাহলে আবার সেই পুরনো কথাটায় ফিরে যাওয়া যাক। একটা জিজ্ঞাসা আছে আমার। তুমি তাহলে বাড়িতে কি বলে এলে? কি বলে এলুম মানে? আরে বাবা, আমার সঙ্গে এখানে আসার ব্যাপারটা জানতে চাইছি। সত্যি কথা তো বলতে পারলে না, আননেসেসারি মিথ্যেটা কি বলে এলে? ম্যানেজ করলুম একরকম করে। সেটাই তো জানতে চাইছি, কি বলে ম্যানেজ করলে? বললুম সবিতার সঙ্গে ওদের দেশের বাড়ি যাব। সবিতাকে? তোমার সঙ্গে চাকরি করে, সেই লম্বা মতন মুখের মেয়েটা? হ্যাঁ। তার দেশের বাড়ি কোথায়? কাটোয়ায় নেমে বাসে করে যেতে হয়। জায়গাটার নাম আমার মনে নেই। শাড়ি জামা ম্যানেজ করলে কি করে? আমার নিজের শাড়ি জামা? বাহ, বন্ধুর বাড়ি যাচ্ছি, নিজের শাড়ি জামা নিতে বাধা কোথায়? কাল রাত্রিরে ভাই নিজে এসে সবিতাদের বাড়ি পৌঁছে দিয়ে গেছে। এক মুহূর্ত থেমে বললুম, কি, সন্তুষ্ট তো? বাড়িতে ঠিক মতোই ম্যানেজ করেছি বলো? হাতে মহুয়ার গেলাস। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রঞ্জিত বলল, ভাবা যায় না, একটা সত্য গোপন করতে গিয়ে
আননেসেসারি কত মিথ্যে কাণ্ড কারখানা পাকাতে হলো তোমাকে। সমাজে এ যাত্রা বেঁচে গেলে বটে, কিন্তু তোমার অভ্যন্তর এতগুলো মিথ্যের ধাক্কায় সে জায়গাটা যে ঝাঁঝরা হয়ে গেল। বিরক্ত হয়ে বললাম, যাও, জ্ঞান দিও না তো। জ্ঞান দিচ্ছি না, জ্ঞান কে কাকে দেয়, কিন্তু মিথ্যে মানেই হলো বালির ওপর প্রাসাদ, অট্টালিকা। তোমাকে আমি শুধু একটা ফুটো দেখাবো। কিসের ফুটো? পরপর মিথ্যে সাজিয়ে যে কাণ্ডটা তুমি পাকালে তার। অনেক আছে, আমি শুধু একটা বলবো। বুঝতে পারলুম না? বলি তাহলেই বুঝবে। মা যদি সন্দেহক্রমে বিকাশ কিংবা চামেলিকে আজ তোমার অফিসে পাঠায়, কিছুই যে আর গোপন থাকবে না। তারা দেখবে সবিতা দিব্যি অফিসে বসে কাজ করছে। সবিতাকে জিজ্ঞেস করলে সব কথা বলে দিতে বাধ্য হবে সে। এই কথা? হেসে উঠলুম আমি। কি করে জানলে? অত বড় ফুটোটা আমার চোখে পড়েনি। তেমন যদি হয় তাতে কিছু এসে যাবে না। আমি তো ঠিক রইলুম, আমি তো আঘাত করলুম না। এবার আমি তোমাকে একটু জ্ঞান দিই। আসলে কি জানো, সমাজ ব্যাপারটা আগা গোড়া প্রায় মিথ্যে দিয়ে তৈরি। শুধু শুধু সত্যের আস্ফালন করে তাকে আঘাত দিয়ে লাভ কি আমার? আমি আঘাত করলাম না। এখন সে যদি অতিরিক্ত কৌতূহল দেখিয়ে নিজে থেকে আঘাত পেতে চায়, আমার কি করার আছে? রঞ্জিতের নেশা হতে আরম্ভ করেছে। আমার দীর্ঘ বক্তৃতা শুনে সে আমার দিকে দু মুহূর্ত ভ্যাবলার মতো তাকিয়ে রইল। তারপর বলল, সমাজ ব্যাপারটা তুমি বলছো তাহলে মিথ্যে দিয়ে তৈরি? হ্যাঁ। ওই আর একটা কি যেন বললে? সত্য। সত্য বলাটাকে, মানে মিথ্যে দিয়ে তৈরি সমাজের বুকে দাঁড়িয়ে সত্য বলাটাকে তুমি মনে করো আস্ফালন, তাই না? অত অবাক হচ্ছ কেন? হ্যাঁ তাই, কিন্তু তুমি বোধহয় জানো না, সত্যের এই আস্ফালনেরই আর এক নাম বিদ্রোহ। আমি চেয়েছিলাম বিদ্রোহ করতে, তোমার জন্যে হলো না। ইতিহাসটাকে তুমি তোমার মতো করে লিখে ফেললে, বিদ্রোহ ব্যর্থ হলো। গেলাস হাতে নিয়ে ঘুরে দাঁড়ালো রঞ্জিত আমার দিকে পেছন করে। তারপর নেশায় ডুবে যাওয়া মানুষের মতো হেঁটে বাঁদিকে বারান্দার শেষ প্রান্তে চলে গেল। তাকিয়ে রইল নিসর্গের দিকে। তার দৃষ্টি অনুসরণ করে আমিও তাকালুম। নীল আকাশের বুকে সাদা চাঁদটাকে অসম্ভব দীপ্ত দেখাচ্ছিল। একটু আগের কুয়াশা নেই কোথাও। দিগন্ত পর্যন্ত প্রায় স্পষ্ট দেখা যাচ্ছিল সবকিছু। ছোট হয়ে গেছে লনের ওপরকার ইউক্যালিপটাস গাছের ছায়া। আমাদের পায়ের কাছে আর চাঁদের আলো লুটিয়ে নেই, শুধু হাওয়াটা আছে। তবে অনেকক্ষণ বাদে বাদে সে এসে একটুক্ষণ আমার চুল নিয়ে পাগল পাগল খেলা খেলে ছুটে চলে যাচ্ছে। সমাজ যে আগাপাস্তলা মিথ্যে দিয়ে তৈরি, এই কথাটা হঠাৎ বলে ফেলেছিলাম, চিন্তা ভাবনা করে বলিনি, কথার পিঠে বলে ফেলা। কিন্তু বলে এখন বেশ লাগছে। অবশ্য গেলাস ভরা মহুয়ার কিছু অবদান থাকতে পারে,
যত ভাবছি কথাটাকে দারুণ সত্যি বলে মনে হচ্ছে। সত্যি সমাজ বস্তুটা আগাগোড়া মিথ্যের ওপর সাজিয়ে তৈরি একটা ইমারত। আত্মীয়তা, বন্ধুতা কোনো কিছুরই মূল সত্যের তেমন গভীরে নেই। সত্যের একটা হালকা অগভীর পলেস্তারা আছে মাত্র। তাই সামান্য আঘাতেই যখন তখন মিথ্যের দগদগে হাড় মাংস বেরিয়ে পড়ে। এই ব্যাপারটাই কি অদ্ভুত না? 5 বছরের ভালোবাসার চেয়েও কয়েক ঘন্টার সামাজিক অনুষ্ঠান বড়। মাত্র এই অনুষ্ঠানটুকু হয়নি বলে আসবার আগে কত কাণ্ড করতে হলো আমাকে। তবু আমি যা করেছি তাই ভালো। আঘাত না করে পাশ কাটিয়ে যাওয়া। ওসব বিদ্রোহ টিদ্রোহ আমি বুঝি না। ওসব মেয়েদের জন্যে নয়। কিন্তু কতকাল এইভাবে চালাতে হবে আমাদের? কতকাল? রঞ্জিতটা বড় জেদি, বড্ড জেদি। না হলে তাকে 2-3 বার বিয়ের কথা বলেছি আমি, শোনেনি। বলেছে, না, বিয়ের পরও তোমাকে তোমাদের সংসারে টাকা ঢালতে হবে। যদি এই নিয়ে একদিন অশান্তি হয় আমাদের মধ্যে, হতেও তো পারে। আমার হয়তো সহ্য হলো না। কি দরকার? তোমার ভাইয়ের চাকরি হোক, তারপর নিশ্চিন্ত হয়ে বিয়ে করা যাবে। কথাটা ঠিক, কিন্তু কবে হবে বিকাশের চাকরি? সে এমএ পাশ করেছে, তাও তো হয়ে এলো 1 বছর। আর বিকাশের ওপর আমার আস্থা নেই। যেটুকু ছিল তাও যেন দিন দিন ফুরিয়ে যাচ্ছে। আজকাল একদম সত্যি কথা বলে না বিকাশ। কোথায় যায়, কি করে, কিচ্ছু বোঝা যায় না। আড়ালে মায়েরও যৎসামান্য প্রশ্রয় আছে। শত হলেও ছেলে তো, একমাত্র ছেলে, মায়ের দোষ কি? কদিন আগে ব্যাংকে চাকরির একটা পরীক্ষা ছিল। রাত্রে কেমন দিয়েছে জিজ্ঞেস করতে বলেছিল। ভালো। কিন্তু তার হঠাৎ চোরের মতো হয়ে যাওয়া মুখখানা দেখে আমার মনে হয়েছিল সে পরীক্ষা দেয়নি। চামেলিরও বন্ধু বান্ধব হয়েছে, একসঙ্গে পড়ে, ছেলে বন্ধু থাকতেই পারে, কিন্তু তাদের কারো কারো সঙ্গে যে ব্যাপারটা একটু অন্যরকম তা আমি বুঝতে পারি। এবং এর পেছনে যে মা আছে তাও আমার অজানা নয়। মাঝে মাঝে আমার মনে হয় বাবার চাকরিটা নিয়ে আমি যেন চুরির দায়ে ধরা পড়ে গেছি। মাঝখান থেকে আমার জীবনটা নষ্ট হয়ে যেতে বসেছে। 26 বছর বয়স হলো। আর কবে বিয়ে করব আমি? বড় বাজে জীবন আমার, বড় দুঃখের। ছুটির পর রঞ্জিতের সঙ্গে 1-8 ঘন্টা দেখা সাক্ষাৎ, তাও রোজ নয়। আর আছে কোনো কোনো রোববার অ্যাপয়েন্টমেন্ট করে সিনেমা যাওয়া। আমি যেন এই জীবনে হাঁপিয়ে উঠেছিলাম। তাই রঞ্জিত যখন এখানে আসার কথা বলল, তখন একদম দ্বিধা করিনি। সবই ঠিক ছিল। কিন্তু পেছনে যে মিথ্যের ঘোলা জল রেখে আসতে হলো, সেটা যেন ক্রমশই চেপে বসছে আমার মনের ওপর। বলা যায় না বিকাশ কিংবা চামেলিকে মা পাঠাতে পারে অফিসে। সত্যি কথা বলতে কি, রঞ্জিত আমাদের সংসারে একটা কাঁটার মতো বিঁধে আছে। কেউ সহ্য করতে পারে না তাকে। আবার উপড়ে ফেলবেও সাহস নেই। অথচ রঞ্জিত কখনো বাড়িতে এলে মা, চামেলি সব একেবারে অস্থির হয়ে পড়ে। কোথায় বসাবে, কি করবে, কি খাওয়াবে,
ঠিক করে উঠতে পারে না যেন। মনের মধ্যে যে এত বিষ, তখন সে কথা বোঝে কার সাধ্য। ভাবতে ভাবতে আমার বুকের মধ্যে নিদারুণ এক আফসোস ঘনিয়ে এলো। বারবার মনে হতে লাগলো, কাজটা আমি ভালো করিনি। মা যদি সত্যি অফিসে কাউকে পাঠায়, তাহলে অফিসেও কারও জানতে বাকি থাকবে না, ঢিঢি পড়ে যাবে। তার মধ্যে মাথা সোজা করে বেপরোয়া দৃপ্ত ভঙ্গিতে হেঁটে যাবার শক্তি কি আমার আছে? আমার ভেতর থেকে কেউ যেন বলে উঠল, না, তোমার সে শক্তি কোথায়? তুমি মেয়ে, তুমি সমাজের পায়ের ওপর মাথা ঠুকতে পারো, কিন্তু তাকে অবজ্ঞা করার শক্তি কোথায় পাবে তুমি? রিক্সা চালায় যে পবন, তোমার তাকেও ভয়। বিদ্রোহ টিদ্রোহ ছেলেদের মানায়, তোমাকে না। একজন অনাত্মীয় পুরুষের সঙ্গে এভাবে না এলেই বোধহয় ভালো করতে তুমি। অনাত্মীয় পুরুষ কথাটা যেন বুকের মধ্যে গেঁথে গেল আমার। একটু দূরে পিছনে ফিরে দাঁড়িয়ে থাকা রঞ্জিতকে দেখছি, আর বুকের মধ্যে শব্দটা জপের মতো ক্রমাগত উচ্চারিত হয়ে চলেছে, প্রায় আমার হৃৎপিণ্ডের নাচের তালে তালে। বুকের সেই ধুকপুকুনির মধ্যেই গেলাসের মহুয়া শেষ করলুম। মাথা ঘুরছিল। টলতে টলতে উঠে গিয়ে দাঁড়ালুম রঞ্জিতের পাশে। আর ঝগড়া করলুম না আমরা। কথার পিঠে কথা বলে গল্প করে গেলুম দুজনে। তার অনুরোধে গান শোনালুম। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। বোতলের মহুয়া ফুরিয়ে যেতে বেড়াতে বেরুলুম। রঞ্জিতের বুকের সঙ্গে লেপ্টে থেকে কতক্ষণ ঘুরে বেড়ালুম শালবনে। তারপর খেয়ে দেয়ে আলো নিভিয়ে শুয়েও পড়লুম এক বিছানায়। কিন্তু বুকের ভেতরের সেই জপ আর বন্ধ হলো না। অন্ধকার ঘরে তুফানের সমুদ্রে হাবুডুবু খেলুম। সমুদ্র তরঙ্গ অনেক রাত পর্যন্ত আমাকে নিয়ে লোফালুফি খেললো। শেষে ক্লান্ত হয়ে পাশ ফিরে ঘুমিয়ে পড়লো এক সময়। আমার চোখে ঘুম নেই। নিঃশব্দে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। বাইরে তখন এক অলৌকিক পৃথিবী। মনে হলো এই বিশাল নির্জন পৃথিবীতে আমি একজন একা মেয়ে। আমার মা নেই, বোন নেই, ভাই নেই, কেউ নেই কোথাও। শুধু আমি আর আমার সামনের চন্দ্রালোকিত পৃথিবী। আমি কেঁদে ফেললুম। কেন কাঁদছি জানি না। হয়তো একা, এই বোধ থেকে কাঁদছিলুম। যেন কত কালের কান্না আমার বুকের মধ্যে জমাট বেঁধেছিল। জন্মান্তরের কান্না। কতক্ষণ বসে বসে কেঁদেছিলুম জানি না। সম্বিত ফিরল রঞ্জিতের পায়ের শব্দে। সে বেরিয়ে ভীষণ অবাক হয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসে আমার কোলের ওপর দুহাত রেখে ব্যগ্র গলায় জিজ্ঞেস করলো, এই, কি হয়েছে তোমার? এইভাবে বাইরে বসে কাঁদছো কেন? কেন কাঁদছি তা তো নিজেও আমি জানি না। শুধু একা বলে কেউ কি কখনো কাঁদে? আর কাঁদলেও তা কি বলে বোঝানো যায় কাউকে? কিছু বললাম না। শুধু চোখ তুলে সামনের পৃথিবীর দিকে তাকালাম একবার। রঞ্জিত আমাকে দুহাতে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, তুমি কি এভাবে আমার সঙ্গে চলে আসার জন্য কাঁদছো?
অনুতাপ হচ্ছে? কেন কাঁদছো তুমি? তুমি কি আমাকে ভালোবাসো না? আমার বুকের মধ্যে যে কি হচ্ছিল তা শুধু আমিই জানি। একটা নিঃশ্বাস ফেলে রঞ্জিতের মাথাটা বুকে সজোরে চেপে ধরে আমি বলে উঠলাম, হ্যাঁ গো, শুধু ভালোবাসা, কোনো মন্ত্র নয়, কোনো অনুষ্ঠান নয়, শুধু ভালোবাসা কি কোনোদিন কাউকে আত্মীয় করে তুলতে পারে না? রঞ্জিত নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, না, শুধু ভালোবাসা পারে না, তার সঙ্গে সাহস দরকার। সত্য বলার সাহস, বিদ্রোহ করতে হয়, না হলে সবটাই কেবল যাতনাময় হয়ে যায়। নমস্কার। গল্পের দেশের আজকের এই নিবেদন কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো, এবং আরো এই ধরনের নিত্য নতুন অডিও স্টোরি শোনার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা গল্প শোনার পাশাপাশি যারা কুকিং এ ইন্টারেস্টেড তারা মায়ের আদরের রান্না নামে আমার একটি কুকিং চ্যানেল আছে, তোমরা চাইলে সেখানে ভিজিট করতে পারো। আর অনেক ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরবর্তী গল্পের জন্য। তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। নমস্কার, ধন্যবাদ।